আজ 28শে নভেম্বর শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। এবার বাবরি নিয়ে হুমায়ুনকে তুলোধনা করল সুকান্ত মজুমদার। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এটাও ধূলিসাৎ হয়ে যাবে। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত বললেন, জম্মু কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব। ফোন করে আইসির মা বউকে গালিগালাজের অভিযোগ উঠেছিল অনুব্রতের বিরুদ্ধে। এবার সেই পুলিশকেই বোলপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়িতে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাংলায় নতুন করে বাবরি মসজিদ তৈরি করবেন এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী 6 ডিসেম্বর। এরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মসজিদ হওয়া অন্যায় না, কিন্তু যেই বাবর ভারতকে লুট করেছে সেই বাবরের নামে মসজিদ কেন? তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। এই ধরনের আমি ওয়েলকাম করছি। মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কারো অসুবিধা হবে না, আমারও কোনো অসুবিধা নেই। আমাদের সংবিধানে বলা আছে কোনো লোক কোনো মন্দির মসজিদ করতেই পারেন নিজের সম্পত্তিতে। কিন্তু বাবরি নাম দেওয়া মানে তার মানে হিন্দুকে আপনি আবার খোঁচা দিচ্ছেন, আবার আঘাত দিচ্ছেন। তো হিন্দু যখন জেগে যায় তখন কারো পরোয়া করে না। তার নমুনা ছিল বাবরির ঢাঁচা। আমি মসজিদ তাকে মানি না। বাবরির ঢাঁচা কিভাবে ধূলিসাৎ করে দিয়েছিল হিন্দুরা, এটাও ধূলিসাৎ হয়ে যাবে। বাংলার কোনো মুসলিমদের নামে যদি হতো তাহলে সেখানে আপনার কোনো, আমি তো বলছি বাংলা মুসলিম যে কোনো পয়গম্বর সাহেবের নামে হোক, ওদের ধর্মগুরুদের নামে হোক। বাবর কে? বাবর তো একটা ডাকাত। বাবর কে ছিল? বাবর তো একটা লুটেরা। তার নামে ভগবানের যাই বলুন, আল্লাহ ঘর বলুন বা খুদা ঘর বলুন, তার নামে করা যায় না। 6 ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং অযোধ্যার বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের সৃষ্টি পুনরুজ্জীবিত করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণাকে হিন্দু সম্প্রদায়ের প্রতি খোলা হুমকি বলে সমালোচনা করেছেন। তিনি হুমায়ুন কবিরকে বাবর নামা পড়তে এবং ঐতিহাসিক সত্য যাচাই করতে বলেছেন। সুকান্তের মতে, এই ধরনের নেতারা মাদ্রাসা ছাপ, পড়াশোনার অভাব রয়েছে এবং ধর্মের নামে রাজনীতি করেন। তিনি আরও জানিয়েছেন, হুমায়ুন আগেও হিন্দুদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। বিজেপি নেতৃত্ব এবং হিন্দু সংগঠনগুলি এই বক্তব্যের নিন্দা করে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে এবং মুর্শিদাবাদে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অনেকেই এই ঘোষণায় উদ্বিগ্ন এবং শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন। তৃণমূলের দলীয় নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এটি তৃণমূলের বোর্ড রাজনীতির কৌশল হতে পারে। This man issued threat against Hindus previously also. The main thing, they don't know history. I will ask him to read the translation of Babarnama. Who was Babri and what was his relation with the Babar? ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত। ডায়মন্ড হারবারে ফের উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে সরিষামড়ি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেয় একদল বিক্ষোভকারী। গো ব্যাক স্লোগান দিয়ে রাস্তা আটকানো হয়। বিক্ষোভকারীরা নিজেদের স্থানীয় বিজেপি কর্মী বলে দাবি করেন। তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় নেতৃত্ব উদাসীন, সমস্যার পাশে দাঁড়ান না। কর্মীরা মার খান, কিন্তু নেতারা শুধু মঞ্চে বক্তৃতা দেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন, এটা তৃণমূলের পরিকল্পিত কৌশল ও মদতেই হয়েছে। তিনি বলেন, ডায়মন্ড হারবারে আগেও আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। তৃণমূলের রক্ষচক্ষুতে ভয় পাই না। রাজ্য আইন শৃঙ্খলা বলে কিছু নেই। জম্মু কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব। তৃণমূল পাল্টা দাবি করে, বিক্ষোভকারীরা বিজেপির নিচু তলার কর্মী। পুরো ঘটনা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং ডায়মন্ড হারবারে বিজেপি সংগঠন দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। কিছুক্ষণ কনভয় আটকে থাকলেও পরে সুকান্ত কর্মসূচিতে যান। তবে এই ঘটনা আগামী দিনগুলিতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ফোন করে আইসির মা বউকে গালিগালাজের অভিযোগ উঠেছিল অনুব্রতর বিরুদ্ধে। এবার সেই পুলিশকে বোলপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়িতে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে বদলি করা হলো জলপাইগুড়ির ডিআইবি ইন্সপেক্টর পদে। বুধবার রাতে রাজ্য পুলিশের জারি করা নির্দেশিকায় লিটন হালদার ছাড়াও একাধিক থানার আইসির বদলি হয়েছে। শুরির আইসি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন হাওড়া জিআরপিতে। রামপুরহাটের আইসি সুকমল ঘোষ হাওড়া পুলিশ কমিশনারেটে। কাকদ্বীপের আইসি সুজয় বিশ্বাস যাচ্ছেন রাজ্য আইবিতে। অনুব্রত মণ্ডলের জেল থেকে বেরিয়ে লিটন হালদারকে
ফোনে নোংরা ভাষায় গালাগালি এবং পরিবারের মহিলা সদস্যদের কটূক্তির অডিও ভাইরাল হয়েছিল। পরে কেষ্ট অনুব্রত অনুগামীরা বোলপুর থানা ঘেরাও করে আইসিকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখান। অনুব্রত নিজে বলেছিলেন লিটন হালদার কোথাও যাবে না, কিন্তু এবার তাকেই সরিয়ে জলপাইগুড়ি পাঠানো হলো। বিরোধীদের অভিযোগ, যিনি গালাগালি করেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, উল্টে যাকে গালি দেওয়া হয়েছে তাকেই সরানো হলো। বোলপুরের নতুন আইসি এখনো ঘোষিত হয়নি। আইপ্যাকের সঙ্গে পুলিশ সুপারের যোগসাজশ, শুভেন্দুর তোপ, বিজেপি নেতার ছেলেকে সরানোর মামলা হাইকোর্টে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক গত কয়েক মাস ধরে তার এলাকার বিজেপি নেতাদের গোপন প্রলোভন দেখিয়ে দল বদল করাচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য আইপ্যাকের সঙ্গে যোগসাজশে কাজ করছেন। উদাহরণ হিসেবে তিনি জানান, আহমেদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি আহ্বায়ক দিলীপ পাল আইপ্যাকের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার পুত্র দীপাঞ্জন পালকে রেয়াপাড়া ফাঁড়ির ভিলেজ পুলিশের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নন্দীগ্রাম থেকে হিন্দু হওয়ার কারণে 9 জন সিভিক ভলেন্টিয়ারকে অন্য থানায় বদলি করা হয়েছে বলে শুভেন্দুর দাবি করেন। দীপাঞ্জন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, আগামী সপ্তাহে শুনানির আশা। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, এই মামলার মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং পুলিশ সুপারকে নন্দীগ্রাম শিক্ষা দেবেন। পুলিশ সুপার কোনো প্রতিক্রিয়া দেননি। রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, শুভেন্দু প্রতিদিন অবাস্তব অভিযোগ তোলেন। বিজেপি এতটাই ভঙ্গুর যে সব সময় ভয় কাঁপছে। তিনি পরামর্শ দেন, অভিযোগ না তুলে শুভেন্দুর উচিত দলের রাজ্য কমিটি গঠন ও সংগঠনে মন দেওয়া। সুকান্তকে ঘিরে বিক্ষোভ, এই ঘটনার পেছনে কি দিলীপ ঘোষ রয়েছেন? ডায়মন্ড হারবারের সরিষায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় আটকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা গো ব্যাক এবং জয় শ্রীরাম দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেন। এই ভিডিওতে সুকান্তকে বলতে শোনা যায়, এরা সব ববির লোক। ববি মানে অভিজিৎ দাস, যিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ। অন্য ভিডিওতে দিলীপ ঘোষের জয়ধ্বনিও শোনা যায়। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, এটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। পুরনো বিজেপি কর্মীরাই সুকান্তকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। দিলীপ ঘনিষ্ঠ অভিজিৎ দাস দাবি করেন, ভিডিওতে চিহ্নিত হওয়া রাজু দাস অভিষেকের লোক। গেরুয়া ঝান্ডা নিয়ে তৃণমূলে নাটক করেছে। দিলীপ ঘোষ বলেন, এইসব তৃণমূল সংস্কৃতির অন্তর্গত। বিজেপির লোকেরা বিজেপির কাউকে গো ব্যাক স্লোগান দেয় না। আর দিলীপ ঘোষের নামেই যা ইচ্ছা চালিয়ে দিলেই হলো নাকি? ওদের কাছে সব ইস্যু পুরনো হয়ে গিয়েছে। তবে সুকান্ত মজুমদার অবশ্য সাংবাদিকের সম্মুখে তৃণমূলকেই দায়ী করেছেন। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি নেত্রী রেখা পাত্র। কলকাতার আনন্দপুর থানায় তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্র। অভিযোগ, বিজেপির তরুণজ্যোতি তেওয়ারি, কেয়া ঘোষ এবং রেখা পাত্রের এআই জেনারেটেড আপত্তিকর ছবি ভাইরালের ঘটনায় দেবাংশু প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন এবং মূল অভিযুক্ত শ্রীকৃষ্ণ পালের আইনি খরচ বহনের ঘোষণা করেছিলেন। এই মামলা বরানগর থানায় পুরনো মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। থানায় প্রথমে এফআইআর নিতে অস্বীকার করলেও 2 ঘন্টা অপেক্ষার পর নথিভুক্ত করা হয়। তরুণজ্যোতি তেওয়ারি এক্সে হুঁশিয়ারি দিয়ে লেখেন, দেবাংশুর পোস্টটি প্রমাণ করেছে নোংরামের পেছনে কারা আছে। 5 ধাপের আইনি ব্যবস্থা শুরু হয়েছে। থানায় অভিযোগ, কমিশনের নোটিশ, মানহানির নোটিশ, এনসিডব্লিউ নোটিশ, এফআইআর। রেখাপাত্র এসসি মহিলা হওয়ায় বিষয়টি আরো কঠোরভাবে দেখা হবে। কেউ ছাড় পাবে না, কোর্ট কাচারিতে দৌড়াতে হবে। খেলা হবে বলেছিলে, এবার খেলা হবে আইনি পথে। ঠিক নেই সাহেব, অ্যাবসলিউটলি ঠিক নেই। অ্যাট্রোসিটিজ অ্যাক্টে এটা জেনারেল গিয়ে কমপ্লেন কি করে হবে? আনুষ্ঠানিক বিয়ে হলো বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির। পাত্রী হাইকোর্টের আইনজীবী প্রীতি। বুধবার সন্ধ্যায় শ্রীরামপুরে আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হল বিজেপি নেতা ও হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি। দীর্ঘদিনের পরিচিত প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। প্রীতিও হাইকোর্টের আইনজীবী। বছর খানেক আগেই আইনি বিয়ে সেরে রেখেছিলেন দুজনে। বুধবার ছিল আনুষ্ঠানিক বিয়ের আসর। ধুতি পাঞ্জাবি পরে মালা বদল সহ সব আচারে ফুরফুরে মেজাজে ছিল কৌস্তব। তিনি জানান, প্রীতির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। 2022 সালে রাজ্য সরকারের বিরোধিতায় মাথা ন্যাড়া করার সময়ও প্রীতি তার পাশে ছিলেন। প্রীতি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন। বিয়ের জন্য দলের কাছে 5 থেকে 6 দিনের ছুটি নিয়েছেন কৌস্তব। খুব শীঘ্রই ফের রাজনীতির ময়দানে ফিরবেন বলে জানিয়ে বলেন, 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে, তাই এখন আমোদ প্রমোদের সময় খুব বেশি নেই। অভিষেক স্যারের পাঠশালা শেষ হতেই ময়দানে লাস্ট বয় ববি গেলেন একের পর এক ওয়্যাররুমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠশালায় এসআইআর কাজের পারফরমেন্সে ক্ষোভ। এনুমারেশন ফর্ম জমা ও বিএলওদের সক্রিয়তার নিরিখে রাজ্যের সবচেয়ে পিছিয়ে 8টি বিধানসভা, যার মধ্যে 6টি কলকাতায়। এর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রীর আসন, বালিগঞ্জ বাবুল সুপ্রিয়, কলকাতা বন্দর ফেরহাদ হাকিম ও মধ্যমগ্রাম রথিন ঘোষ। সোমবার ভার্চুয়াল বৈঠকে এই রেজাল্ট নিয়ে উষ্মা প্রকাশ করেন অভিষেক। তারপরেই বেড়েছে তৎপরতা।
বৃহস্পতিবার সরাসরি পথে নামেন কলকাতার দায়িত্বে থাকা মেয়র ফেরহাদ হাকিম। এন্টালির 58 নম্বর ওয়ার্ডে সন্দীপন সাহা ও বেলেঘাটার 30 নম্বর ওয়ার্ডে পাপিয়া ঘোষের ওয়্যার রুম ঘুরে ফর্ম জমা ও কর্মীদের কাজ খতিয়ে দেখেন তিনি। ফেরহাদ দাবি করেন, সব ঠিক আছে, কর্মীরা দিন রাত কাজ করছে, বিজেপি যাতে ভোট হরণ করতে না পারে সেটাই লক্ষ্য। কিন্তু দলের অন্দরে খবর, কলকাতায় এসআইআর রিপোর্ট খারাপ, সবচেয়ে বেশি নাম বাদ পড়ার আশঙ্কা এখানেই। ফলে একাধিক প্রথম সারির নেতার ওপর খাড়া ঝুলছে। পরিস্থিতি সামাল দিতে মেয়রকে নিজে প্রতিটি বিধানসভা ঘুরে যাচাই করতে হচ্ছে। মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের, গ্রেফতার ডানকুনিতে। হুগলি ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায় মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করা বাংলাদেশি যুবক নাদিমকে হাতে নাতে ধরে ফেলেন মৃত মহিসিন খানের দাদা মাইদুল খান ও প্রতিবেশীরা। 2015 সালে মারা যাওয়া মহসিন খানের নামে এসআইআর গণনা ফর্ম ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমা দিয়েছিল নাদিম। নাদিমের দাবি, 15 বছর ধরে ডানকুনিতে আছে এবং 4000 টাকার বিনিময়ে আগেও ভোটার কার্ড করেছে। এবারও টাকা দিয়ে মৃত মহসিনের ফর্ম জোগাড় করে জমা দিয়েছিল। বুধবার রাতে ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাসিন্দারা নাদিমকে আটক রেখে পুলিশে খবর দিলে ডানকুনি থানার পুলিশ এসে তাকে আটক করে। নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় নাদিমকে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন করে। এই চক্রে অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে। রঘুনাথপুরে এসআইআর এর কারণে 37 বছর বাদে দাদাকে খুঁজে পেলেন ভাই। পুরুলিয়ায় রঘুনাথপুর 2 নম্বর ব্লকের গোবারান্দা গ্রামের চলমান এসআইআর প্রক্রিয়ার জন্য 37 বছর পর হারানো দাদাকে ফিরে পেলেন ভাই। গোবারান্দা গ্রামের বিএলওর কাছে দাদার মোবাইল নম্বর পেয়ে যোগাযোগ হয়। অভিমানে 37 বছর আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া দাদা ফিরে আসেন। বৃহস্পতিবার দুপুরে চেলিয়ামা ব্লক অফিসে বিডিও পঙ্কজ দাস তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। দাদা বলেন, পরিবার ও ভাইকে ফিরে পেয়ে তিনি খুশি এবং এসআইআর প্রক্রিয়াকে ধন্যবাদ জানান। ভাইও একই কথা বলেন। যেখানে এসআইআর নিয়ে নানা অভিযোগ উঠছে, সেখানে এই প্রক্রিয়ার জন্য ছেড়ে দেওয়া স্ত্রী, সন্তান, পিতা কিংবা দাদা আবার পরিবারের কাছে ফিরছেন। বিডিও অফিসে দাদা ভাইয়ের মিলনের দৃশ্য দেখতে ভিড় জমে। হাসি মুখে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট নিয়ে 37 বছর পর দাদা বাড়ি ফিরে যান। বাড়িতে এখন আনন্দের জোয়ার। জন বার্লাকে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করলেন মমতা। জন বার্লা বললেন, দিদি আগেই বলেছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর দীর্ঘদিন দলের কোনো ট্রেড ইউনিয়ন দায়িত্ব না পাওয়া প্রাক্তন বিজেপি সাংসদ তথা চা বাগান আন্দোলনের নেতা জন বার্লাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করলেন। এটি রাজ্য সরকারি পদ। জন বার্লা জানান, কিছুদিন আগে দিদি তাকে এই কথা বলেছিলেন, তবে এখনো সরকারি আদেশনামা পাননি। দায়িত্ব পেলে তিনি তা পালন করবেন বলে জানিয়েছেন। চা শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা জন বার্লার এই নিয়োগকে তৃণমূলের উত্তরবঙ্গে আদিবাসী চা শ্রমিকের ভোট ব্যাংক মজবুত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।